রাম মূর্তি নির্মাণকে ঘিরে এবার উত্তাল বাংলাদেশে ফের শুরু প্রতিহিংসার লড়াই। বাংলাদেশের নবনির্মিত রাম মূর্তির ওপর জুতো রেখে মৌলবাদীদের অবমাননা ও অসম্মানের জেরে এবার মশাল হাতে প্রতিবাদে নামল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। রামচন্দ্রের মূর্তির অবমাননাকারীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করার দাবিতে তীব্র প্রতিবাদ জানিয়ে বর্তমান বাংলাদেশ সরকারের কাছে 72 ঘন্টার একটা কড়া চূড়ান্ত প্রস্তাব দিয়েছে তারা। রাম মূর্তির অবমাননার বিতর্কে ফের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে। কেন ফের বাংলাদেশে উগ্রবাদের জাগরণ? এর পিছনে কাজ করছে কোন বড় মাথা? বাংলাদেশ কি পাকিস্তান 2.0-তে পরিণত হতে চলেছে? গত 1-2 দিন ধরেই আপনারা নিশ্চয়ই খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত একটা খবর শুনছেন যে বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে ব্যাপক স্তরে বিক্ষোভ ও প্রতিবাদ করা হচ্ছে। পরিস্থিতি এখন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে ঢাকার রাস্তায় হাজার হাজার মানুষ মশাল হাতে নেমে এসেছে এবং তাদের মুখে শোনা যাচ্ছে জয় শ্রীরাম ধ্বনি। আসলে সেখানে কি ঘটছে, সমস্যাটা ঠিক কোথায় এবং এর কারণে আগামী দিনে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কোন বিপজ্জনক মোড়ে দাঁড়াতে চলেছে তা বিস্তারিত জানতে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আপনারা দেখছেন টক টিপ বাংলা, আপনাদের সঙ্গে আমি বৈশাখী। দেখুন, এখানে সবার আগে আমাদেরকে বুঝতে হবে এই পুরো বিক্ষোভের ট্রিপিং পয়েন্ট বা সূত্রপাতটা ঠিক কোথায়। ঘটনাটা ঘটেছে উত্তর বাংলাদেশের পলাশবাড়ি নামক একটা এলাকায়, যা ব্রহ্মপুত্র নদের কাছাকাছি জায়গায় অবস্থিত। সেখানে একটা মন্দির নির্মাণ করা হচ্ছিল, যার মূল আকর্ষণ ছিল বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী ভগবান শ্রীরামের সবচেয়ে বড় মূর্তি বা বিগ্রহ তৈরি করা। আসুন এই প্রজেক্টের কিছু টেকনিক্যাল ডিটেলস প্রথমে জেনে নেওয়া যাক। এখানে প্রধান মূর্তি হিসাবে 81 ফুটের বিশাল শ্রীরামের মূর্তি, যা প্রায় তৈরির শেষের মুখে ছিল। এছাড়া সেখানে তৈরি হচ্ছিল একটা 50 ফুটের শ্রীকৃষ্ণের মূর্তি এবং একটা 30 ফুটের ভগবান শিবের মূর্তি। এই পুরো মেগা প্রকল্পের বাজেট ছিল প্রায় 22 কোটি বাংলাদেশি টাকা। মন্দির কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী প্রায় 80% নির্মাণ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছিল। আর যদি এই প্রকল্পটা পুরোপুরি তৈরি হয়ে যেত তবে এটা হতো বাংলাদেশের অন্যতম বৃহত্তম হিন্দু ধর্মীয় স্মারক বা মনুমেন্ট। কিন্তু নির্মাণ কাজ যত এগোতে থাকে ওখানকার কিছু ইসলাম ও চরমপন্থী গোষ্ঠীর নজর এর উপরে এসে পড়ে এবং তারা এই প্রকল্পের তীব্র বিরোধিতা করতে শুরু করে। তাদের যুক্তি ছিল যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে এত বড় মূর্তি তৈরি করা ইসলামিক ঐতিহ্যের পরিপন্থী নয়। এদের দাবি ছিল এই এলাকায় এত বড় হিন্দু স্মারক তৈরি হলে সামাজিক উত্তেজনা তৈরি হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। মন্দির কমিটির অভিযোগ, এই চরমপন্থী গোষ্ঠীগুলো সেখানে কর্মরত শ্রমিকদের ক্রমাগত হুমকি দিচ্ছিল। এমনকি একজন ধর্মীয় নেতা প্রকাশ্যে বুলডোজার দিয়ে এই মূর্তি গুড়িয়ে দেওয়ার হুমকিও দেয়। এই চরম উত্তেজনার মুখে নিরাপত্তার স্বার্থে মন্দির কর্তৃপক্ষ সাময়িকভাবে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়। এরই মধ্যে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন একটা অত্যন্ত উস্কানিমূলক ঘটনা ঘটে। মূর্তি বিরোধী বিক্ষোভ চলাকালীন ভগবান রামের ছবির ওপর জুতো রেখে সেটাকে অবমাননা করা হয়। হিন্দু সংগঠনগুলোর দাবি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হিন্দুদের ধর্মীয় বিশ্বাসকে আঘাত করার জন্যই করা হয়েছে। এই ঘটনার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরপর এই চরম অবমাননার প্রতিবাদে ঢাকার রাস্তায় হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ মশাল হাতে নেমে আসেন। শাহবাগ এবং ন্যাশনাল প্রেস ক্লাবের সামনে বিশাল সমাবেশ হয়। হিন্দু মহাজোট সহ বিভিন্ন সংখ্যালঘু সংগঠন ও বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিল এবং তারা বর্তমান বাংলাদেশ সরকারের কাছে একটা কড়া 72 ঘন্টার চূড়ান্ত প্রস্তাব দিয়েছে। তাদের মূল দাবিগুলো হলো: 1, ভগবান রামের ছবির অবমাননাকারীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। 2, একটা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করতে হবে এবং 3, পূর্ণ নিরাপত্তার সাথে রাম মূর্তির নির্মাণ কাজ পুনরায় শুরু করার ব্যবস্থা করতে হবে এবং 4, বাংলাদেশের সমস্ত সংখ্যালঘু ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সংখ্যালঘু সুরক্ষায় শক্তিশালী আইনি ব্যবস্থা নিতে হবে। সংখ্যালঘু সংগঠনগুলো
স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই দাবিগুলো পূরণ না হলে আগামী দিনে শুধু ঢাকা নয়, পুরো বাংলাদেশ জুড়ে আরো বড় স্তরে আন্দোলন গড়ে তোলা হবে। দেখুন, এই সম্পূর্ণ ঘটনার প্রেক্ষাপট বুঝতে গেলে আমাদেরকে একটু ইতিহাসের দিকে তাকাতে হবে, এবং সেই ইতিহাস কারোরই আশা করি অজানা নয়। আমি এর আগেও বহু ভিডিওতে উল্লেখ করেছি এবং নানান সংবাদ মাধ্যমেও তা প্রকাশিত। এছাড়া বহু রাজনৈতিক বিশ্লেষকরাও এ বিষয়ে কথা বলেছেন বহুবার, কিন্তু তা সত্ত্বেও কোনো দিনই মনে হয় না এই মৌলবাদী কট্টরপন্থী ও বাংলাদেশের কিছু অশিক্ষিত জনতার জ্ঞানচক্ষু কখনো খুলবে বলে। দেশভাগের সময় অর্থাৎ 1947 সালে পূর্ব পাকিস্তানে তথা বর্তমান বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় 22%, কিন্তু ক্রমাগত নিপীড়ন, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর টার্গেটেড বা উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ এবং পরবর্তীতে বিভিন্ন সময় হওয়া রাজনৈতিক অস্থিরতা ও জমি দখলের কারণে আজ বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কমে মাত্র 8% এসে দাঁড়িয়েছে, এবং তাদের ওপরও দিনের পর দিন অত্যাচার ও শোষণ চলছে। বাকি 90 থেকে 91% মুসলিম এবং অল্প সংখ্যক বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও রয়েছেন। আর এই ডেমোগ্রাফিক পরিবর্তনই প্রমাণ করে যে ওখানকার সংখ্যালঘুরা কতটা চাপের মধ্যে থাকেন। এর আগে ভারতের সিএএ আইন নিয়েও বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে অতীতে অনেক সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। আমরা জানি সম্প্রতি বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটাই বদলে গিয়েছে। 24শে জুলাই অভ্যুত্থানের পর বর্তমানে সেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন, কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের মন্দির ভাঙচুর, জমি দখল এবং সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনা ক্রমাগত বাড়ছে বলে সংখ্যালঘু অধিকার রক্ষা সংগঠনগুলো দাবি করতে শুরু করেছে। একদিকে যখন অভ্যন্তরীণ ক্ষেত্রে এই অবস্থা, অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা তুঙ্গে। বাংলাদেশের চরমপন্থী সংগঠন এবং বিরোধী শক্তিগুলো চিৎকার করে অভিযোগ তুলছে যে ভারতের সীমান্ত সুরক্ষার বাহিনী তথা বিএসএফ মার্চ থেকে মে মাসের মধ্যে ডজন খানেক বর্ডার পয়েন্টে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জোরপূর্বক সীমান্তের ওপারে ঠেলে দিয়েছে, যাকে তারা নাম দিয়েছে পুশিন। তাদের দাবি হাজার হাজার মানুষকে এভাবেই পুশিন করার চেষ্টা করা হয়েছে। তবে এক্ষেত্রে অনৈতিক তো কিছুই নেই। এক্ষেত্রে ভারতের স্ট্যান্ড পয়েন্ট বা অবস্থানও খুবই স্পষ্ট। ভারতের জন্য অবৈধ অনুপ্রবেশ কোনো কাল্পনিক সমস্যা নয়, এটা একটা কঠিন ডেমোগ্রাফিক এবং নিরাপত্তা সংক্রান্ত বাস্তব চ্যালেঞ্জ। গত কয়েক দশক ধরে চলা অনুপ্রবেশ ভারতের সীমান্ত রাজ্যগুলোর সম্পদ এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার উপর মারাত্মকভাবে চাপ সৃষ্টি করেছে। আসামের আন্দোলন, এনআরসি প্রক্রিয়া বা সিএএ আইন, এই সবই হলো এই জাতীয় উদ্বেগের প্রতিফলন। এখানে আসল গল্পটা হলো ভারত নিজের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার অধীনে বর্ডার ম্যানেজমেন্টকে কঠোর করছে, যাকে বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তিগুলো একটা আগ্রাসী পদক্ষেপ হিসেবে তুলে ধরে নিজেদের দেশের জনগণকে ভারতের বিরুদ্ধে উস্কে দিচ্ছে, যার ফলে বিএসএফ এবং বিজিবির মধ্যে বেশ কিছু সেক্টরে ফ্ল্যাশ পয়েন্ট বা উত্তেজনার কেন্দ্র তৈরি হয়েছে। অথচ মজার বিষয় দেখুন, একদিকে ঢাকার রাস্তায় ভারত বিরোধী আগুন জ্বলছে, আর অন্যদিকে দিল্লিতে দুই দেশের ডিরেক্টর জেনারেল তথা ডিজি স্তরের বৈঠক রীতিমতো অনুষ্ঠিত হচ্ছে, যার এজেন্ডা হলো বর্ডার ম্যানেজমেন্ট, জাল নোট রোধ, গবাদি পশু পাচার রোধ এবং সীমান্তে মৃত্যু কমানো। দেখুন, এবার একটা যৌক্তিক প্রশ্ন আসা স্বাভাবিক। যদি এটা বিশুদ্ধভাবে একটা প্রযুক্তিগত সীমান্ত বিবাদ বা মূর্তি নির্মাণের শুধু সমস্যা হতো, তবে এর প্রতিবাদ ঢাকার ভারতীয় হাই কমিশনের ঘেরাও বা অমিত শাহের কুশপুতুল দাহ পর্যন্ত কেন পৌঁছালো? বর্ডার পলিসি বা অভ্যন্তরীণ মূর্তির বিরোধিতা করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল কেন পোড়ানো হচ্ছে? আর এখানেই আসে রাজনৈতিক সুবিধাবাদে ষড়যন্ত্রের প্রসঙ্গ। শেখ হাসিনার চলে যাওয়ার পর বাংলাদেশে যে ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করার জন্যই ওখানকার চরমপন্থী এবং ডানপন্থী সংগঠনগুলো মরিয়া হয়ে উঠেছে। আর বাংলাদেশের রাজনীতি সবচেয়ে পুরনো এবং পরীক্ষিত ফর্মুলা হলো, যখনই ঘরোয়া মোর্চায় নিজেদের অবস্থান মজবুত করতে হবে বা দেশের আসল সমস্যা যেমন বেকারত্ব, মূল্যবৃদ্ধি থেকে জনগণের নজর ঘোরাতে হবে অন্যদিকে, তখনই ভারত বিরোধিতার ভূতকে বাইরে বের করে দাও।
আর এখানে ভারতকে একটা বিগ ব্রাদার হিসেবে উপস্থাপন করো যে কিনা তাদের সার্বভৌমত্ব গ্রাস করার চেষ্টা করে চলেছে। আর এসবের পিছনে কাদের আসল মদত আছে বা কারা আসল মাথা, দেখুন তাহলে পুরো বিষয়টা আপনার কাছে একেবারে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এই পুরো আগুনের পেছনে যে সবচেয়ে বড় দেশলাই কাঠি নিয়ে দাঁড়িয়ে আছে সে হলো জামাতে ইসলামী। এটা সেই সংগঠন যারা ট্র্যাক রেকর্ড সবসময় ভারত বিরোধী এবং পাকিস্তান পন্থী রেখেছে। জামাত এই পুষ্যিন বিতর্ককে কাজে লাগাচ্ছে এবং সীমান্তে মানব শৃঙ্খল তৈরি করছে। এর সাথে মার্কেটে একটা নতুন দলও এসেছে যার নাম বাংলাদেশ আজাদ পার্টি। এদের সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা হলো বাংলাদেশকে ভারতীয় প্রভাব থেকে মুক্ত করা। যখন কোনো নতুন দল এমন সিঙ্গেল এজেন্ডা নিয়ে আত্মপ্রকাশ করে তখন বুঝে নিতে হবে যে স্ক্রিপ্টের পিছনের হাতগুলো হয়তো চীনের বেইজিং বা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বসে রয়েছে। অর্থাৎ এই পুরো বিষয়টার একটা গভীর ভূরাজনৈতিক গুরুত্ব রয়েছে। দেখুন, শ্রীরামচন্দ্র শুধু ভারতের নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের আবেগ ও সংস্কৃতির সাথে জড়িত। তাই বাংলাদেশে এমন ঘটনা ঘটলে তার প্রভাব দুই দেশের সম্পর্কের ওপর পড়তে বাধ্য। সম্প্রতি কিছু কূটনৈতিক টানাপোড়েনও দেখা গেছে, যেমন তারেক রহমানের একজন উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে কিছুক্ষণের জন্য আটকে রাখার জেরে ঢাকা ভারতের রাষ্ট্রদূতকে তলব করেছিল। তাছাড়া প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তারেক রহমান প্রথম সফরের জন্য ভারতকে বেছে না নিয়ে প্রথমেই মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছে এবং ভারতের সফরটা আপাতত এড়িয়ে গেছেন। তাই ভারতকে এটা বুঝতে হবে যে বাংলাদেশের সাথে ডিপ্লোমেসি আর বিজনেস অ্যাজ ইউজুয়াল থাকতে পারছে না। দিল্লির জন্য এটা একটা ওয়েক আপ কল যে প্রতিবেশীদের ক্ষেত্রে সফট পাওয়ারের পাশাপাশি এখন আমাদেরকে হার্ড পাওয়ারের জন্য প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশের রাস্তায় মশাল জ্বালানো সহজ, কিন্তু বাংলাদেশ কি ভুলে গেছে যে তার অর্থনীতির লাইফলাইন ভারত থেকে আসা পেঁয়াজ, চাল, বিদ্যুৎ এবং মেডিকেল ভিসার ওপর টিকে রয়েছে? নেপাল থেকে ভারতের ওপর দিয়ে যে বিদ্যুৎ বাংলাদেশে আসে তা যদি ভারত একবার বন্ধ করে দেয় একদম সম্পূর্ণভাবে, কিংবা আদানির বিদ্যুৎ যদি বন্ধ হয়ে যায়, তবে বাংলাদেশের অবস্থা কি হবে? কূটনীতি শুধু স্লোগান আর মুখে বড় বড় ভাষণ দিয়েই চলে না, ইকোনমিক রিয়েলিটি বা অর্থনৈতিক বাস্তবতা দিয়ে চলে। সেটা যত তাড়াতাড়ি বাংলাদেশ বুঝতে পারবে ততই তাদের জন্য মঙ্গল, নয়তো এর মাসুল গুনতে হবে গোটা বাংলাদেশকে। দক্ষিণ এশিয়ার ইতিহাস সাক্ষী রয়েছে, যখনই কোনো দেশের নিজস্ব প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়, গণতন্ত্র দুর্বল হয় এবং চরমপন্থা মাথাচাড়া দেয়, তখনই ওখানকার সেনাবাহিনী এবং রাজনীতিবিদরা জনগণকে এক ধরনের আফিম খাওয়ানোর জন্য ভারতের ভয় দেখাতে শুরু করে। পাকিস্তান 70 বছর ধরে এটাই করছে এবং আজ তার পরিণতি সবার সামনে রয়েছে। ঋণ আর দারিদ্র্যে জর্জরিত একটা দেশ। বাংলাদেশ কি একই আত্মঘাতীর রাস্তায় পা বাড়াচ্ছে? যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং ওখানকার বুদ্ধিজীবী মহলের একটা অংশ ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বটা বোঝে, কিন্তু যেভাবে রাস্তায় মব বা উন্মত্ত জনতাকে ফ্রি হ্যান্ড দেওয়া হচ্ছে বা খেপানো হচ্ছে তা পাকিস্তান 2.0 পদধ্বনি নয় তো। দেখুন, ভূ রাজনীতির একটা চূড়ান্ত সত্য হলো আপনি আপনার প্রতিবেশী বা আপনার ভূগোল বদলাতে পারবেন না, যেমন আমরা আমাদের প্রতিবেশী তো বদলাতে পারছি না, কিন্তু তাদের প্রতি আমাদের নীতিকে প্রয়োজন মতো অবশ্যই বদলাতে পারি। এখন বাংলাদেশকে এটা নির্ধারণ করতে হবে যে সে ভারতের সাথে একটা সমৃদ্ধ ভবিষ্যৎ চায় নাকি পাকিস্তানের মতোই ঘৃণার আগুনে পুড়ে ছাই হয়ে যেতে চায়। এই পুরো ভূ রাজনৈতিক পরিবর্তনের সম্পূর্ণ বিশ্লেষণ শোনার পর এ বিষয়ে আপনার কি মত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকিটিভ বাংলায়। ধন্যবাদ।